দৈনিক উজ্জীবিত বাংলাদেশের নিয়মিত টক শো জানতে চাই জানাতে চাই আপনাদের সবাইকে স্বাগত। আমি কবিরুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আছেন নারায়ণগঞ্জের তুমুল জনপ্রিয় একজন ইসলামী বক্তা, জমিয়তে ওলামা ইসলামের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম। ফেরদৌস ভাই, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন একটি সরকার রাষ্ট্র ক্ষমতায় আছেন। নানা আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার ক্যাবিনেটের মন্ত্রী এমপিরা সবাই পলাতক। অন্তর্বর্তী সরকারের 100 দিন পার হয়েছে গত 2 দিন আগে। বর্তমান সরকারের এই 100 দিনের কর্মকাণ্ডকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই উজ্জীবিত বাংলাদেশকে, যে বিশেষ করে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার কারণে, এবং দর্শকবৃন্দদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সত্যিকার অর্থে একটি সরকার আপনি 100 দিনে আপনি তাকে মূল্যায়ন করতে পারবেন না। তাকে সময় দেওয়া লাগবে, তাকে কাজ করার সুযোগ দেওয়া লাগবে। কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন মুক্ত। বাক স্বাধীনতা, তারপরে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করা, এই যে একটা স্বাধীনতা মানুষের, এখন পুলিশের ভয় নাই, মামলার ভয় নাই, হামলার ভয় নাই। এই যে মানুষ স্বাধীনভাবে কাজ করতে পারছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তবে আমি মনে করি যে কাঠামো, রাষ্ট্রীয় যে কাঠামো, এই রাষ্ট্রীয় কাঠামো, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, এগুলি একেবারে ভেঙে পড়েছে। তো এগুলি যদি অন্তর্বর্তীকালীন সরকার ভালোভাবে নজর দেয়, বিশেষ করে প্রশাসনটা যদি একটু মজবুত করতে পারে, আশা করা যায় সামনে হয়তো কোনো সুফল অথবা সুন্দর একটি নির্বাচনের প্রক্রিয়া, আমরা যেটা চাচ্ছি সুষ্ঠু অবাধ নির্বাচন, সেই প্রক্রিয়া ওনারা অগ্রসর হতে পারবে। ধন্যবাদ। দ্রব্যমূল্যের বিষয়ে আসলে সাধারণ জনগণের একটা আছে, যে চাহিদা আছে যে দ্রব্যমূল্যটা অনেক বেশি, ঊর্ধ্বগতি। এটা নিয়ন্ত্রণে আসলে এই সরকারের কি করণীয় আছে এই মুহূর্তে? আসলে বিষয়টা হচ্ছে দীর্ঘদিনের একটি সিন্ডিকেট। যদিও কিছু নেতৃবৃন্দ পালিয়েছে, ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা তারা অ্যারেস্ট হয়েছে অথবা তারা আত্মগোপনে আছে, কিন্তু টোটাল যেই বাজার সিন্ডিকেটটা, এটা কিন্তু এখনো রয়ে গেছে। কিছুদিন আগে আমরা ডিসি অফিসে এই একটা পর্যালোচনা সেখানে হয়েছিল। তো ডিসি মহোদয় যেটা বললেন সেটা হচ্ছে এখনও যে সিন্ডিকেট, আপনি ধরেন নতুন আলু আসছে বাজারে, যে এই নতুন আলু আমাদের তো আরও কম মূল্যে অথবা আমাদেরকে একটু সুযোগ সুবিধা দিবে, কিন্তু ওখানেও দেখা যাচ্ছে যে একটা সিন্ডিকেটের মাধ্যমে এরা সবাই একসাথে এগুলি নিয়ন্ত্রণ করছে। এই নিয়ন্ত্রণটা যদি একটু কঠিন হস্তে দমন করা যায়, আশা করি মানুষ এই দ্রব্যমূল্য থেকে কিছু কম অথবা সাশ্রয়ী বা এই সুযোগটা স্বস্তি পাবে। ধন্যবাদ। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই। আপনারা বিগত সময়ে আন্দোলন সংগ্রাম করেছেন। বিএনপি, জামাত, জমিয়ত, হেফাজত, যাদের কথাই আমরা বলি না কেন, সবাই খুব প্রেশারের মুখে আন্দোলন সংগ্রাম করতো। পুলিশি ভয়, আওয়ামী লীগের হামলার ভয়, মামলার ভয়। তো ওই সময় আপনারা, মানে হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক আমির মাওলানা আব্দুল আউয়াল এবং আপনি সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে নারায়ণগঞ্জ 4 আসনের তৎকালীন সংসদ সদস্য এম শামীম ওসমানের সাথে আতাত করে আপনারা রাজনীতি করতেন, এবং ওই আতাতের কারণে আপনাদেরকে সচরাচর খুব কড়া ভূমিকায় দেখা যেত তৎকালীন সাবেক সিটি মেয়র ডাক্তার সেলিনা আইবির বিরুদ্ধে, যেটা কখনোই ওসমান পরিবারের কুকর্মের বিরুদ্ধে আপনাদেরকে দেখা যায়নি। আপনাদের বিরুদ্ধে এই আতাতের অভিযোগ, আসলে কি আপনারা আতাত করে রাজনীতি করতেন? আসলে মিডিয়া তো এমন একটা জিনিস, সাংবাদিকতা এমন এক জিনিস, এটা কলম শক্তি, বাক শক্তি, মানুষকে সত্যটা মানুষের কাছে উপস্থাপন করে। আমি কখনো স্বেচ্ছায় কাউকে এই জিনিসগুলি ব্যাখ্যা দেওয়ার আমি এটা ইচ্ছা পোষণ কখনো করিনি। এখানে যে বিষয় আতাত, আপনারা দেখেন বিগত 15-16 বছর সরকারের বিপক্ষে আমাদের কি ভূমিকা, কখনো কখনো ছাত্রলীগের বিরুদ্ধে, কখনো কখনো যুবলীগের বিরুদ্ধে, কখনো কখনো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। আপনি একটু দেখেন, একটু 15-16 বছরের এইগুলি দেখেন, সবচেয়ে বেশি ভূমিকা মাঠের মধ্যে আমাদের ছিল। আচ্ছা, আমি আপনাকে বলি, যদি শামীম ওসমানের পতন হয়, শেখ হাসিনার তো কিছু হবে না। এরকম শামীম ওসমান যদি 50টা পতনও হয়,
শেখ হাসিনার কিছু হবে না। আমাদের মূল টার্গেট হচ্ছে শেখ হাসিনা, আমাদের মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগ। সেই ক্ষেত্রে রাজনীতি যেহেতু করি, কিছু কৌশল আছে। যেমন আপনি সিটি মেয়রের কথা বললেন, তিনিও কিন্তু আওয়ামী লীগেরই লোক। এই যে এই সরকার পতনের পর থেকেই আপনি দেখেন, আমি কারো বিরুদ্ধে কোনো ওইভাবেই করতেছি না। এখন দেশ গুছানোর সময়, এখন দেশ রাষ্ট্র একটা পর্যায়ে নিয়ে যাওয়ার সময়, এখন মানুষকে কিছু দেওয়ার সময়। রাজনীতি মানুষ কেন করে? মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্যই তো রাজনীতি। সেক্ষেত্রে যে আতাতের কথা বলেন, আমি এটাকে কৌশল বলবো। আমাকে আপনি রাজনৈতিক কোনো ব্যানার ওনার সাথে দেখেন নাই, সামাজিক ব্যানার, ওয়াজ মাহফিল। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি একটা ব্যক্তি, আমি অনেকগুলি অরাজনৈতিক সংগঠনের সাথে জড়িত, সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমি একই ব্যক্তি, কখনো কখনো আমার রাজনৈতিক পরিচয় একটা, আমার নিবন্ধিত এই 23 নম্বর নিবন্ধিত দল জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ, এটার কেন্দ্রীয় কমিটির আমি শ্রম বিষয়ক সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক। আমি দীর্ঘদিন যাবৎ এই পদ ক্যারি করছি। এবং আপনারা জানেন যে আমার এই জেলার যিনি সভাপতি, তিনি হচ্ছেন মুফতি মনির হোসেন কাসিমি, যিনি এই ফেসিস সরকারের সময় প্রায় 2.5 বছর যাবৎ জেলে বন্দী ছিল। যাই হোক, তো এখন আমি রাজনৈতিক দল একটা করি, জমিয়ত উলামা ইসলাম। অরাজনৈতিক দল হেফাজত, এই ভূমিকা নিয়ে অনেক সময় ওলামা পরিষদ, কখনো কখনো আমাদের ওয়াজ মাহফিলের কিছু ব্যানার থাকে, সেখানে সামাজিক কিছু প্রোগ্রামে একটা আসনের একটা এমপি সেখানে যেতেই পারে, সেখানে আমার সাথে দেখা হয়। আর উনি যে কোন টাইপের মানুষ এটা তো আপনারা ভালো করে বুঝেন। কখনো কখনো কাউকে বড় ভাই বলে, কখনো কখনো কাউকে ছোট ভাই বলে, কখনো কখনো খুব আদর করে কাছে ডাকে। এটা হলো ওনার ব্ল্যাকমেলিং একটা বিষয়। আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু আমি যেটা বলতে চাই স্পষ্টভাবে, সেটা হচ্ছে এত বড় একজন মানুষের সাথে আঘাত করার পরে একজন মানুষ তো ভালো থাকার কথা। তা আমার বিরুদ্ধে 46টা মামলা, এই সরকার যাওয়ার 1.5 মাস আগে আমার নামে একটা মামলা হয়েছে, 46টা মামলা আমার নামে। আমি জেলে গিয়েছি, আমি রিমান্ডে গিয়েছি। আমার একটা প্রতিষ্ঠান ছিল, মাদ্রাসা ছিল, দারুল ইসলাম মাদ্রাসা। এই মাদ্রাসাটা আমার নাই। আমি একটি জায়গায় খেতাবতের দায়িত্ব পালন করতাম, খতিব ছিলাম। সেটা হচ্ছে আপনার চিটাং রোড কেন্দ্রীয় ইস্টার্ন মসজিদে, 4তলা মসজিদে। এই মসজিদে আমি দীর্ঘদিন খেতাবতি পালন করছি, খুতবা দিতাম সেখানে, শুধু জুমার নামাজটা পড়াতাম। শুধুমাত্র এই সরকারের কারণে আমি সেখানে থাকতে পারিনি। আর যতদিন আমি নামাজ পড়াইছি, মাসে হয়তো 2 বার, হয়তো 1 বার, 3টা জুমা আমি পড়াইতে পারি নাই। আচ্ছা, তার সাথে আমার যদি এত সুসম্পর্ক থাকে, আমার মাদ্রাসাটা চলে গেল কেন? ওনার সাথে যদি আমার এত আতাত থাকে, আমার মসজিদ যাবে কেন? ওনার সাথে যদি আমার এত আতাত থাকে, আমার নামে 46টা মামলা হবে কেন? এটা জাতির কাছে প্রশ্ন, আমার নারায়ণগঞ্জবাসীর কাছে প্রশ্ন। তার মানে আদাতের রাজনীতিতে আপনারা জাননি, যার কারণে এই নির্যাতন কিংবা মাদ্রাসা বন্ধ, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা এবার একটু হেফাজত প্রসঙ্গে যেতে চাই। হেফাজতের লাস্ট 2 মাস আগে কমিটি গঠন নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে মাওলানা আব্দুল্লাহ ওয়াল সাহেবের সাথে আর আপনাদের সাথে। প্রকাশ্যে মারামারির ঘটনা ঘটেছে, শহীদ মিনারে একটা পক্ষ মার খেয়েছে, যে অভিযোগ আপনার উপরে এসেছে যে আপনার নেতাকর্মীরা তাদেরকে মেরেছে আর তাদের উপরে হামলা করেছে মাওলানা আব্দুল্লাহ ওয়াল অনুসারী। বর্তমানে হেফাজত কিংবা আপনার বিরুদ্ধে যে ওঠা অভিযোগ, এসব নিয়ে আসলে কি বলবেন আপনি? আসলে সব অভিযোগ তো আমার বিরুদ্ধেই। এই নারায়ণগঞ্জে অনেক ওলামায়ে কেরাম আছে। বিষয়টা হচ্ছে আমি কাজ করতে পছন্দ করি, আমি কাজ ভালোবাসি, রাজপথের কাজ। এটা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাই, ওনার হাত ধরে আমার মোর্চায় আগমন, ওনার হাত ধরে আমার ইসলামী ঐক্যজোটে আগমন, সেখান থেকে আমরা জমিয়তে আগমন করি। তো সেই বিষয় হচ্ছে, কোথাও যদি কোনো অন্যায় বা ইসলাম বিরোধী কোনো কাজ, সে সময় আমি ঘরে বসে থাকতে পারি না। এটা হচ্ছে আমার অপরাধ। আমি কাজ পছন্দ করি, রাজপথে থাকতে ভালোবাসি। একটা মানুষ যখন ধারাবাহিকভাবে রাজপথে থাকবে, তার কিছু ভুল ভ্রান্তি হতেই পারে। আমি মানুষ হিসাবে আমার ভুল ভ্রান্তি হতেই পারে। কিন্তু এই যে এখানে যে আব্দুল্লাহ ওয়াল সাহেবকে এবং আমাকে একটা প্রতিপক্ষ বানাই দিচ্ছে, আমি কসম করে বলতে পারি, আপনি আব্দুল্লাহ ওয়াল সাহেবকে ফোন করে জিজ্ঞেস করেন ওনার সাথে আমার কোনো ন্যূনতম কোনো কিছু হয়েছে কিনা। কিচ্ছু হয় না ওনার সাথে আমার, এবং কোনো আলেমের সাথে আমার কোনো কিছু হয় না। একটা দল যখন বড় হয়, একটা দলের যখন চাহিদা বাড়ে, তখন এই দলে ব্যাপক মানুষ থাকলে তখন একটা নেতৃত্বের জায়গায় একটু 19-20 হতেই পারে। কেন্দ্র আছে আমাদের, সেখানে নীতি নির্ধারণ আছে, ওনারা যে ফয়সালা করবে সেটাই। আপনি ধারাবাহিকতাগুলি দেখেন, মাওলানা আব্দুল্লাহ সাহেব উনি আমাদের নারায়ণগঞ্জের হেফাজতের জেলার সভাপতি, দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। আমরাই ওনাকে সবসময় সামনে নিয়ে
মাঠের যে কাজটা ছিল সেই কাজটা আঞ্জাম আমরা দিয়েছি। আমরা কখনো কখনো প্রশাসনের সাথে কথা বলেছি, ওনাদেরকে ওভারটেক করে শহীদ মিনার থেকে শুরু করে ডিআইটি আমরা বহু প্রোগ্রাম, আপনি দেখবেন যে হেফাজত মহানগর, এই হেফাজত মহানগরটা আমরা গঠন করছি শুধুমাত্র আমাদের সংগঠনের এই ইয়ার কারণে। সেখানে দেখা গেছে যে জেলা কমিটি যারা মুরব্বীরা আছে ওনারা হয়তো একটু ভয় পায়, হয়তো বা প্রশাসনের সাথে ডিল করতে পারেন ওরকম। আমরা যেমন কৌশলী রাজনীতিটা বুঝি, তো আমরা অনেক সময় দেখা গেছে তাদের অনুমতি ছাড়াই মোবাইল বন্ধ করে আমরা একটা প্রোগ্রাম শুরু করছি। NSI, DGFI, ডিবি, পুলিশ বহু ডিস্টার্ব আমাদেরকে করছে। এরপরও কিন্তু আমরা রাজপথে আমাদের নেতৃবৃন্দ যখন জেলে ছিল আমরা কিন্তু এই প্রোগ্রামগুলি আমরা ধারাবাহিকভাবে চালিয়েছি। তো সেই ক্ষেত্রে মুরব্বীদের যেই একটা ভিতরে একটা ভয় অথবা এই আপনার প্রশাসনের সাথে যে ডিল, এখানে একটা গ্যাপ ছিল। তো সে কারণে আসলে নতুন যে নেতৃত্ব, আমরা মহানগর কমিটির একটা প্রোগ্রাম থ্রো করেছিলাম, ওখানে আব্দুল্লাহ সাহেবের একটু আপত্তি ছিল। তো উনি মুরব্বী হিসাবে দেখেন আজকে 15-16 বছর আমরা কিন্তু কেন্দ্রকে এখানে হস্তক্ষেপ করতে দিই নাই, খুব সুন্দরভাবে চলছে কেন্দ্র, এখানে ঝামেলাও হয় নাই। মাঝখানে একটা ঝামেলা হয়েছিল, সেটা হচ্ছে হুজুর 2021 সালে রিসোর্ট কাণ্ডের আগে মামুনুল হকের, ওখানেও তিনি একটা অদ্ভুত বলে ফেললেন যে আমি পদত্যাগ করব। তখন কেন্দ্র নেতৃবৃন্দ আসছিল, তখন আমাদেরকে নিয়ে বসছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি আসলে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ না, আমার মুরব্বী, আমার ওস্তাদ, উনি ওনার মাথা হাতে থেকে আমি রাজনীতি করেছি, অরাজনৈতিক ব্যানারই বেশি করেছি। তো উনি এখনও আমার মুরব্বী, উনি এখনও ডাকলে আমি যেতে বাধ্য, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, একসাথে কাজ করি। আমরা এবার একটু জমিয়ত প্রসঙ্গে যাই। জমিয়ত উলামা ইসলাম বিগত সময়ে বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছিল। সেবার নারায়ণগঞ্জ 4 আসনে প্রার্থী ছিলেন আপনাদের বর্তমানে নারায়ণগঞ্জ জেলা জমিয়তের যে প্রেসিডেন্ট মুফতি মনির হোসেন কাশেমি। এবারও কি জোটে থাকার সম্ভাবনা আছে বিএনপির সাথে আপনাদের? বাংলাদেশের এইবারের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা একটু ভিন্ন, যেহেতু যে ফ্যাসিস্ট সরকার এটা কিন্তু নাই না, কি রূপে আসবে, নির্বাচন কি প্রক্রিয়া হবে, ওটা হচ্ছে আলোচনা সাপেক্ষে রাষ্ট্রীয় বিষয়। ঠিক এই মুহূর্তে যে জিনিস আপনি একটু লক্ষ্য করে দেখেন যে 5 তারিখের পরবর্তী যে সময়, আমি একটু গঠনমূলক একটু পর্যালোচনা করি, সমালোচনা না। 5 তারিখের পর বাংলাদেশে কিন্তু একটা লুটপাট হয়েছে, একটা চাঁদাবাজি, তারপরে দখলবাজি, জমি দখল, বিভিন্ন রকমের অন্যায় কিছু কাজ কিন্তু আমরা দেখেছি। যার কারণে বিএনপির পেজ থেকে অথবা বিএনপির নেতারা বারবার বলছেন যারা চাঁদাবাজির সাথে জড়িত থাকবেন তারা আমাদের দলের কেউ না। আবার কিছু কিছু মানুষকে বহিষ্কারও করা হয়েছে। তার মানে কি, চাঁদাবাজি কিছু হয়েছে। এই যে 5 তারিখের পরবর্তীতে যে কর্মকাণ্ডগুলি, এটা কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয় নাই। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে দীর্ঘ 15-16 বছরের যেই অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, রাষ্ট্র ক্ষমতায় থেকে মানুষকে যেভাবে কোণঠাসা করে রাখছেন, তো সেই জিনিস নিয়ে আওয়ামী লীগ কিন্তু এখন মাঠে নাই। তাহলে আওয়ামী লীগের অবস্থা একেবারে দুর্বল। বিএনপি ঠিক এই মুহূর্তে মানুষের কাছে একটু কেমন কেমন যেন, জাতীয় পার্টি নাই বললেই চলে। তো এই সময় এই গ্যাপে মানুষ ইসলামকে খুব কাছে টানতে চাচ্ছে, ইসলামী দলগুলি কি আমাদের একটা ব্যর্থতা আছে, এটা একটা কৌশলের কারণ। তো এই ইসলামী দলগুলি যদি একত্রিত হয়, ইসলামী অনেক দল, নিবন্ধিত অনেক দল, যাদের বিশাল কর্মী বাহিনী আছে, যাদের মাঠ পর্যায়ে লোকজন আছে, নির্বাচন করে মানে সেখান থেকে উদ্ধার হওয়ার মতন ক্যাপাসিটিও আছে। যার কারণে আমরা গতবারের 18তে যে নির্বাচনটা করেছি, ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম। তো সেই সময় আমাদের 20 দলীয় জোট ছিল বিএনপির সাথে, আমাদের ঐক্যফ্রন্ট যেটা, আমরা সেই জোটে ছিলাম। সেই জোট থেকে মুফতি মনির হোসেন কাসেমি ধানের শীষের প্রতীক নিয়ে শুধু নির্বাচন না, আমরা কিন্তু 86,000 ভোটও কিন্তু পেয়েছি। অন্যান্য জায়গায় নারায়ণগঞ্জের 5টা আসনে দেখেন কেউ 5,000, কেউ 7,000, 10,000-এর উপরে মনে হয় কেউ যায় নাই। কিন্তু আমরাই একমাত্র নারায়ণগঞ্জ 5 আসনে আর 4 আসনে শুধু 1 ঘন্টা সময়ও পায় না, মানুষ 50 মিনিট সময় পেয়েছে। এই 50 মিনিট সময় ভোট দেওয়ার জন্য, তাও সব সেন্টারগুলিতে না, কিছু কিছু সেন্টারে ভোট দেওয়ার জন্য 50 মিনিট সময় পেয়েছে। এই 50 মিনিট সময়ে মানুষ 86,000 ভোট মুফতি মনির হোসেন কাসেমি ধানের শীষ দিয়েছিল। তো সেক্ষেত্রে আমাদের একটা পুঁজি সেখানে আছে। এবং আমাদের আপনার জমিয়ত বলেন, খেলাফত মজলিস বলেন, ইসলামী আন্দোলন বলেন, হেফাজত বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস বলেন, জামাত ইসলাম বলেন,
আপনি একটু ভালো করে দেখেন, এই দলগুলি যদি একত্রিত হয়ে যায়, বাংলাদেশের কিন্তু মেরুকরণ ভিন্ন চিত্র হবে। তো সেটা আলোচনা হচ্ছে, কোথায় কি হবে এখনও কোনো কিছু হয়নি। ভবিষ্যতে যদি আমরা জোটে থাকি, তাহলে আশা করি আমরা ধানের শীষের প্রতীক নিয়ে মুফতি মনির এই নারায়ণগঞ্জ 4 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। আর যদি মেরুকরণের অন্যটা হয়, ইসলামী দলগুলির একটা ফ্রন্ট অথবা ঐক্য যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আমরা নির্বাচন প্রসঙ্গে সিদ্ধান্ত নিব। মানে সেটা ভিন্নভাবে যেতে পারে। জি। বিগত নির্বাচনের সময়, নির্বাচনের ঠিক 4 দিন আগে মুফতি মনির হোসেন কাসেমী হঠাৎ করে 2018 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক 4 দিন আগে হঠাৎ করে মাঠ ছেড়ে দিলেন। পোলিং এজেন্ট দিতে পারেননি, তার কোনো খোঁজ ছিল না। ওই সময় প্রেক্ষাপটটা এখনো অজানা মিডিয়ার কাছে এবং সাধারণ মানুষের কাছে। আসলে মুফতি মনির হোসেন কাসেমী কোথায় ছিল, কিংবা কোন প্রেসারে সে হসপিটালাইজড হয়েছিল? আদতে কি তার কোনো অসুস্থতা ছিল, নাকি কেউ প্রেসার ক্রিয়েট করে তাকে ভর্তি করেছিল? এটা আমরা যতটুকু জানি যে আপনি তার খুব কাছের মানুষ এবং আপনি খুব ভালোভাবে জানেন, বিষয়টাকে একটু খোলাসা করবেন। আসলে এই বিষয়টা আমি আসলে একটা পুরোপুরি খোলাসা করতে পারবো না। এটা মনির সাহেব যদি কখনো এখানে আসে, ওনাকে জিজ্ঞেস করলে ওনার কাছ থেকে পাবেন। তবে আমি যতটুকু জানি সেটা হচ্ছে শুধু মনির কাসেমী সাহেব না, সারা বাংলাদেশের যে নির্বাচনের চিত্র, তাহলে বাকি প্রার্থীরা যারা ছিল তারা ছিল কোথায়? তারা তো কেউ পলাতক ছিল, কেউ হসপিটালে ছিল, কেউ মানে এলাকায় ছিল না, পালিয়ে ছিল। এটা তো সারা বাংলাদেশের 300 আসনেই হয়েছে, শুধু মনির সাহেবের ব্যাপারে কেন? এখানে যেটা হয়েছে, মানে আমরা আসলে নিজেদের দুর্বলতার কথা বলতে চাচ্ছি না, তারপরেও কিছু না বললে নয়। সেটা হচ্ছে যে প্রতিপক্ষ যে ছিলেন, নৌকা প্রতীকের যে প্রার্থী ছিলেন, তিনি আমাদের ওপরে কি পরিমাণ প্রেশার বা কি পরিমাণ করছে, এটা আমরা আরেকদিন সময় সুযোগ হলে শুধু এই সাবজেক্টে আমরা আলোচনা করব। আমাকে কি করছে, কিভাবে প্রেশার ক্রিয়েট করছে, মুফতি মনির সাহেবের কি হয়েছিল। তৎকালীন সময় কিন্তু আপনার নারায়ণগঞ্জের এসপি ছিল এসপি হারুন সাহেব ছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। তো এসপি হারুন সাহেব কিন্তু এখানের আমরা এসপি হিসাবে দায়িত্বে ছিল। তো ওনার মাধ্যমে অনেক প্রেশার, বা ওনার দলীয় ক্যাডারের মাধ্যমে অনেক প্রেশার। তো সব মিলে আমি বলবো, ওই 18-র যে নির্বাচন, অন্যান্য প্রার্থীর যে অবস্থা হয়েছিল, আমাদের একই অবস্থা হয়েছিল। পুলিং এজেন্ট বলতে আমরা 1 সপ্তাহ আগে আমাদের পুলিং এজেন্ট সব কিছু তৈরি করেছিলাম, এবং আমি সর্বশেষ 2 দিন আগ পর্যন্ত মনির সাহেবের যে মূল ক্যাম্প বাড়িতে, ওখানে আমি অবস্থান করেছিলাম। যখন দেখলাম যে আমাদের লোকগুলি ছত্রভঙ্গ, এক একজনকে হুমকি দুমকি দিচ্ছে, কাউকে প্রলোভন দেখায় এখান থেকে নিয়ে যাচ্ছে, সবচেয়ে দুঃখজনক একটা বিষয়, আমরা কিন্তু ধানের শীষের প্রতীকটা পেয়েছিলাম। সামনে কিন্তু নির্বাচন হবে, কার সাথে জোট হবে, কার মেরুকরণ হবে জানি না। এই ধানের শীষের কিন্তু একটা মূল্যায়ন আছে। এই ধানের প্রতীকটা নিয়ে আমি আর মুফতি মনির সাহেব, বিএনপির এমন কোনো ভাইটাল লোক নাই যাদের কাছে আমরা যাই নাই। আমরা ব্যক্তিগতভাবে যদি অন্য কোনো প্রতীক নিয়ে যেতাম, যদি আমাদেরকে রেসপেক্ট না করতো, মনে দুঃখ ছিল না। আমরা কিন্তু ধানের প্রতীকটা নিয়ে গিয়েছিলাম। আজকের বর্তমান যিনি সভাপতি গিয়াসউদ্দিন সাহেব, ওনার ওখানে আমরা গিয়েছিলাম। ওনার যে ব্যবহার, উনি যে করছেন, মনীষ বলছে যে দেখেন, আপনারাই তো এখানে থাকবেন, আমি আলেম মানুষ, আমি মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবো, মূলত এমপি সাহেব আপনারাই থাকবেন, এরকম আরও ভাইটাল যারা ছিলেন। কিন্তু তৎকালীন ওই সময় ধানের প্রতীকের প্রতি বিএনপি কিছু ছিল যারা আমাদের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, জেলও খাটছে, এবং পরবর্তী সময় তারা চাপের মুখেও ছিল। কিছু নেতৃবৃন্দ ছাড়া বাকি বিএনপির যত নেতৃবৃন্দ ছিল, ধানের শীষ প্রতীকের প্রতি যে একটা ওনাদের সিম্পিটি থাকার কথা ছিল, সেটা কিন্তু আমরা ওই সময় পাইনি। সেটা গিয়াসউদ্দিন সাহেবের কাছ থেকেও পাননি আপনারা? তো না, ওই সময় কারোর কাছ থেকেই পাইনি। আমরা এবার একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই। সম্প্রতি তৌহিদি জনতার ব্যানারে মধ্য নরসিংপুরে মুক্তধাম আশ্রমে গত 1 দশক যাবৎ একটি লালন উৎসব হয়, যেখানে সারা বাংলাদেশের লালন ভক্তরা আসেন, সাধু সন্ন্যাসীরা আসেন, তারা তাদের মতো একটা 2 দিনের ব্যাপী একটা মেলা করে তারপরে তারা চলে যান। সেখানে দেশে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা লালন এবং সাধু গান গায়। ওই মেলাটা হঠাৎ করে বন্ধ করে দিল তৌহিদি জনতার ব্যানারে। সেই তৌহিদি জনতার ব্যানারে আমরা দেখলাম যে হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল আউয়াল সাহেব উপস্থিত থেকে জ্বালাময়ী বক্তব্য দিলেন এবং এই মেলা বন্ধ করার জন্য প্রশাসনকে হুঁশিয়ার করে দিলেন। তৌহিদি জনতার এই হুঁশিয়ারির পর
মেলাটা বন্ধ হয়ে গেল। এখন আপনি যে জোটের কথা বলতেছেন যে যদি ইসলামী দলগুলা জোট করে, সেই ক্ষেত্রে তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে কি এই যারা সাংস্কৃতিক কর্মী আছে তারা কি এভাবে পদে পদে বাধাগ্রস্ত হবে? বাংলাদেশ থেকে কি সাংস্কৃতিক জগৎ উঠে যাবে? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে আলাদা ধন্যবাদ। মানুষ ইসলাম সম্পর্কে অজ্ঞ, ইসলামী রাষ্ট্র সম্পর্কে অজ্ঞ, জানে না মানুষ। শরিয়া ভিত্তিক ইসলাম প্রতিষ্ঠা হলে কি কি সুযোগ সুবিধা, মাঝে মাঝে বলা হয় মহিলাদেরকে বোরকা পরে প্যাকেট করে তাদেরকে ঘরে রাখা হবে, সম্পূর্ণ ভুল। আপনি ইসলামী কান্ট্রিগুলি দেখেন, তারা প্রত্যেকটা জায়গায় পুরুষের তুলনায় তারা আরো বেশি অগ্রাধিকার পাচ্ছে। ইসলাম সব সময় পুরুষের তুলনায় মহিলাদেরকে বেশি প্রায়োরিটি দিয়েছেন। তো সেক্ষেত্রে লালন না, শুধু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা তো থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কাঠামো তৈরি করে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে, শ্রেষ্ঠ রাষ্ট্র কাঠামো। আর আমরা যে সংবিধান যেভাবে করি, মানব রচিত সংবিধান, এই দেশ, এই রাষ্ট্র, মানুষ কিভাবে চলবে, সবগুলি কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসে স্পষ্ট দেওয়া আছে। রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতে রাসূল। আমি দুইটা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুইটা জিনিসকে ফলো করলে আর তোমরা পথভ্রষ্ট হবে না। তো সেখানে গাওয়া আছে ভিন্ন ধর্মের মানুষরা মুসলমানদের কাছে কি পরিমাণ নিরাপত্তা পাবে, অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারা মুসলমানদের কাছ থেকে কি সুযোগ সুবিধা পাবে। এটা বিস্তারিত একটা আলোচনার বিষয়। আমি শুধু এতটুকু বলতে চাই আপনার স্টুডিওর মাধ্যমে, সেটা হচ্ছে যে অন্য ধর্ম যারা আছে তারা তাদের স্বাধীনভাবে ধর্ম এগুলি পালন করতে পারবে। আপনারা ৫ তারিখের পরে দেখেছেন আমরা গির্জা পাহারা দিছি, আপনারা ৫ তারিখের পরে দেখেছেন এই যে মাজারগুলি যেভাবে ভাঙা শুরু হয়েছে, সেগুলি আমরা পাহারা দিয়েছি। তাহলে এটা কি নজির স্থাপন করে? এটাই প্রমাণ করে যে না, আমরা এটার বিরোধী না, আমরা দ্বীনের দাওয়াত দেব। কেউ যদি স্বেচ্ছায় দ্বীন গ্রহণ করে তো ভালো, আর না করলে সে তার ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এখানে একটা বিষয়, লালন গীতির নামে, সেখানে যে আমাদের নায়েবে আমির সাহেব হুঁশিয়ারি দিয়েছেন, লালন গীতির নামে আমাদের কাছে সংবাদ আছে, সেখানে অশ্লীল কাজ হয়, সেখানে এমন কিছু কাজ হয় যেগুলি সমাজের জন্য খারাপ এবং যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য এই চরিত্র বিধ্বংসী কিছু কাজ সেখানে হতো। তো এটা তো একজন মুসলমান হিসাবে এটা ওপেন এখানে হতে দেওয়া যায় না। কারো যদি থাকে তাদের ওইভাবে করবে, ওইভাবে মানুষকে আয়োজন করবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটার আড়ালে মদ, জুয়া, গাঁজা, এরপরে এই সংস্কৃতির নামে অপসংস্কৃতি যেগুলি, এগুলি দিয়ে যুব সমাজের চরিত্রগুলি সেখানে ধ্বংস করছে। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন এগুলি আছে কিনা। শুধুমাত্র আমরা এটার প্রতিবাদ করেছি যে সংস্কৃতির নামে যে অপসংস্কৃতি, এটা যুব সমাজ ধ্বংস হচ্ছে, মানুষ বিপথে চলে যাচ্ছে। এই কারণে শুধু আমাদের এই প্রতিবাদ, এবং ডিসি মহোদয় এটা পারমিশন দেননি এবং তারা সেখানে করতে পারেননি। আসলে মূলত হচ্ছে এই বিষয়, ইসলামের ব্যানার নিয়ে কেউ যদি ভয় পায় তাহলে সে দিনের ব্যাপারে অজ্ঞ, সে জানে না। আমি বলবো যে আসলে আপনারা জানুন যে ইসলাম কি বলছেন, রাষ্ট্র সংস্কার, দিন, তারপরে মানুষের অধিকার, এগুলি স্পষ্ট গাওয়া আছে। এগুলি যদি আমরা একটু রিসার্চ করি তাহলে বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ মাওলানা ফেরদৌসুর রহমান, আমাদের স্টুডিওতে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য। মুক্ত এই আলোচনায় আপনারা যারা শুনলেন সবাইকে ধন্যবাদ। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও ধন্যবাদ, উজ্জীবিত বাংলাদেশকেও ধন্যবাদ। থ্যাংক ইউ।